বিজয়নগরের রেলওয়ে বাংলো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে দেখতে পাও। বিজয়নগর স্টেশন, নামেই যেন জয়ের উল্লাস, কিন্তু বাস্তবে তা ছিল পরাজয়ের এক দীর্ঘশ্বাস। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ঘন শালবনের কিনারায় রেলওয়ের সেই পুরাতন ইন্সপেকশন বাংলো বা আইবি। আর্নাবের পোস্টিং ছিল এখানে। সে পেশায় রেলের সেকশন ইঞ্জিনিয়ার। শহরে বড় হওয়া আর্নাবের কাছে এই পোস্টিং যেন নির্বাসনের সামিল। সে জানত না এই নিস্তব্ধতা আসলে এক ভয়াবহ আর্তনাদের ভূমিকা মাত্র। 1897 সালে তৈরি বাংলোটি ছিল স্থাপত্যের এক ভুলে যাওয়া নিদর্শন। লম্বা টানা বারান্দা, উঁচু সিলিং আর বিশাল কাঠের দরজা জানলার ফাঁক গলে আসত এক অদ্ভুত ঠান্ডা হাওয়া, যা গ্রীষ্মেও শরীরে কাঁটা দিত। প্রথম দিন সন্ধে যখন সে বাংলোয় পৌঁছাল, তখন চারপাশ নিকষ কালো, কেবল জোনাকের আবছা আলো আর ঝিঝির একটানা শব্দ। তার সহকারী বছর 60-এর নরেন কাকা লণ্ঠন হাতে এগিয়ে এলো। নরেন কাকার চোখজোড়া ছিল সবসময় ভীত, যেন কোনো অদৃশ্য বিভীষিকা সবসময় তাকে অনুসরণ করছে। বাবা, জায়গাটা খুব একটা ভালো না, নরেন কাকা মালপত্র নামাতে নামাতে ফিসফিস করে বলল। তার কথাগুলো যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল। আর্নাব হাসল। সে বিজ্ঞানে বিশ্বাসী। কি বলেন নরেন কাকা? এ তো জঙ্গল, সাপ খুব ছাড়া আর কিসের ভয়? সাপ নয় বাবা, মানুষ নয়, অন্য কিছু। 50 বছর ধরে আছি। এই বাংলোর ইতিহাস বড় করুণ। নরেন কাকা আর কিছু বললেন না। রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে চলে গেলেন। বাংলোর ভেতরের আসবাবপত্রগুলোও ছিল সেই আমলের। বিশালাকার খাট, তাতে চারকোনা মশারি টাঙানো আর একটা ভারী কাঠের আলমারি। আর্নাব নিজের জিনিসপত্র গুছিয়ে বিছানায় বসতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে চলে গেল। যদিও সব জানলা বন্ধ ছিল, তার মনে হলো কেউ যেন তার কানের কাছে নিঃশ্বাস ফেলল। সে নিজেকে বোঝাল, জীর্ণ বাড়ি, পুরনো বাতাস, কিন্তু এই যুক্তি তার নিজের কাছেই দুর্বল মনে হল। দ্বিতীয় অনুচ্ছেদ, শিলের শব্দ ও অজানা গন্ধ। প্রথম কয়েকদিন আর্নাবের রুটিন ছিল সরল। সকালে সাইটে যাওয়া, সন্ধে ফেরা, রাতে নরেন কাকা রান্না করে দিলে খেয়ে নিজের ঘরে শুয়ে পড়া। কিন্তু চতুর্থ রাত থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হল। রাত তখন প্রায় 2টো। আর্নাব গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল এক অচেনা শব্দে। ঘ্যাঁচ, ঘ্যাঁচ, ঘ্যাঁচ। শব্দটা আসছিল রান্নাঘরের দিক থেকে, যেখানে নরেও হাঁকা শুতেন। শব্দটা পরিচিত, কিন্তু সময়ের সাথে বেমানান। শিল নোড়ায় মশলা বাটার শব্দ। এত রাতে কে মশলা বাটছে? নরেন কাকা তো বৃদ্ধ, এত রাতে তিনি কেন? আর্নাব আলো জ্বালিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো। বাংলোর মেঝে পুরনো বার্মাটিক কাঠের, প্রতিটি পদক্ষেপে ক্যাচ ক্যাচ শব্দ হয়। সে সাবধানে এগোল। শব্দটা যত কাছে এলো, ততই আর্নাবের নাকে একটা চেনা কিন্তু ভুল সময়ে আসা গন্ধ ভেসে এলো। কাঁচা হলুদ আর জিরের তীব্র মিশ্র গন্ধ, একদম টাটকা, যেন এইমাত্র বাটা হয়েছে। সে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়াল। দরজায় পাল্লা সামান্য ভেজানো। ভেতরে কোনো আলো জ্বলছে না, কিন্তু ঘ্যাঁচ, ঘ্যাঁচ, ঘ্যাঁচ শব্দটা চলছেই। আর্নাব সাহস করে দরজায় ধাক্কা দিতেই শব্দটা থেমে গেল। সঙ্গে সঙ্গে গন্ধটা উধাও। ভেতরে শুধু নরেন কাকা গভীর ঘুমে অচেতন, তার মুখে একটা ভয় মিশ্রিত প্রশান্তি। আর্নাব ভেতরে ঢুকল। গ্যাস স্টোভ ছাড়া এখানে রান্না হয় না। মশলাবাটা শিলনোড়াটা পড়ে আছে এক কোণে, ধুলোই ঢাকা। কিন্তু মেঝেতে সামান্য হলুদের গুঁড়ো পড়ে আছে, যা আর্নাব নিশ্চিত কিছুক্ষণ আগেও ছিল না। অন্ধকারে তার চোখ বিস্ফোরিত হল। সে দ্রুত নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিল। সেই রাতে আর তার ঘুম এলো না। সে ভাবতে লাগল, যদি নরেন কাকা জেগে না থাকেন, তবে মশলা বাটছিল কে, আর কেনই বা সে বাটার সাথে সাথে মিলিয়ে গেল? অধ্যায় 2, ঘুঙুরের রুনিঝুনি। তৃতীয় অনুচ্ছেদ, নরেন কাকার ভয়। পরের দিন সকালে আর্নাব নরেন কাকাকে জিজ্ঞাসা করল, কাল রাতে কি আপনার শরীর খারাপ লাগছিল? আমি যেন রান্নাঘর থেকে একটা শব্দ শুনেছিলাম। নরেন কাকা সঙ্গে সঙ্গে কাঁপা হাতে কপালে হাত দিলেন। বাবা, আপনিও শুনেছেন ওই শিলের শব্দ? ও তো রোজ রাতেই হয়। আমি ভয়ে চোখ বুজে থাকি। ও তা রান্না করে, কিন্তু খায় না।
কে রান্না করে? আর্নাব শান্ত থাকার চেষ্টা করল। নরেন কাকা চারপাশ দেখে নিলেন, যেন দেয়ালেরও কান আছে। ও অনেক পুরনো কথা। এই বাংলোর প্রথম বাসিন্দারা ছিল এক রেলের গার্ড, তার স্ত্রী আর তাদের 7 বছরের মেয়ে টুলটুল। মেয়েটা খুব নাচতে ভালোবাসত, সবসময় তার পায়ে ঘুঙ্গুর বাঁধা থাকত। নরেন কাকা জানান, 1950 সালের দিকে টুলটুল রেললাইনের ধারে খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি, শুধু লাইনের পাশে একটা লাল কাপড়ের টুকরো পাওয়া গিয়েছিল। গার্ড আর তার স্ত্রী শোকে পাগল হয়ে যান। কিছুদিন পর তারা দুজনেই রহস্যজনকভাবে মারা যান, একই রাতে। সেই থেকেই বাংলো অভিশপ্ত। টুলটুল নাকি তার মায়ের জন্য রোজ রাতে মশলা বাটে আর ঘুঙ্গুর পরে নাচে। সে অপেক্ষা করে তার বাবা মা কখন ফিরে এসে খাবে। নরেন কাকা বললেন। আর্নাবের গা শিউরে উঠল। বিজ্ঞান এখানে হার মানছে, কিন্তু সে হাল ছাড়ল না। সে ঠিক করল সে ইতিহাসের গভীরে ঢুকবে। চতুর্থ অনুচ্ছেদ, বারান্দার পদচ্ছনি। ওই দিন রাতে আর্নাব ঘুমানোর আগে তার ঘরে একটি ছোট টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখল। রাত 1:30 নাগাদ শিলের শব্দটি আবার শুরু হল, কিন্তু এবার তার সাথে যোগ হল অন্য শব্দ, খুব মৃদু, অত্যন্ত মিষ্টি, কিন্তু মনকে অস্থির করে তোলা একটি রনিঝুনি শব্দ, যেন নরম তুলোর ওপর দিয়ে কেউ দ্রুত হেঁটে যাচ্ছে। রনিঝুনি, রনিঝুনি, রনিঝুনি। শব্দটা আসছে টানা বারান্দা থেকে, আর্নাবের ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। ঘুঙুরের রনিঝুনি। আর্নাব উঠে বসে পড়ল। তার হৃৎপিণ্ডটি যেন পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। সেই দেখল দরজার নিচে যে সামান্য ফাঁক আছে, সেখান দিয়ে খুব অল্প আলোর রেখা মেঝেতে পড়েছে। ঠিক সেই রেখায় সে দেখল একটা ছোট পায়ের নরম ছায়া, খুবই দ্রুত কিন্তু স্পষ্ট। ছায়াটি থেমে গেল ঠিক দরজার সামনে। রুনিঝুনি শব্দটা থেমে গেল। এখন দরজার ওপাশে বিরাজ করছে এক গভীর আর শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। আর্নাবের মনে হল ছায়াটি যেন দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে আছে। ভয় নয়, এই অনুভূতিটি ছিল অসহ্য কৌতূহল আর এক অব্যক্ত দুঃখের মিশ্রণ। সে কাঁপা হাতে দরজার দিকে এগিয়ে গেল। দরজার হাতলে হাত রাখতেই তার হাতে যেন বিদ্যুৎ খেলে গেল। হাতলটা অস্বাভাবিক ঠান্ডা। আর্নাব তার সমস্ত শক্তি জড়ো করে চিৎকার করে উঠল, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে ছায়াটি সরে গেল। রুনিঝুনি শব্দ দ্রুত মিলিয়ে গেল বারান্দার শেষ প্রান্তে, যেন একটা ছোট পাখি উড়ে গেল। আর্নাব দ্রুত দরজা খুলে বাইরে এলো। বারান্দায় একদম ফাঁকা। শালবনের ভেতর থেকে আসা রাতের হাওয়ায় কেবল পুরনো লতাপাতাগুলো দুলে উঠছে, কিন্তু বারান্দার মেঝেতে, যেখানে ছায়াটি দাঁড়িয়েছিল, সেখানে এক ফোঁটা ভেজা মাটির ছাপ, যেন কেউ কাদামাখা পায়ে দাঁড়িয়েছিল। আর্নাব ঝুঁকতেই নাকে এলো সেই গন্ধ, কাঁচা হলুদ আর জিরের তীব্র মিশ্র গন্ধ, যা গতরাতে মশলা বাটার সময় পেয়েছিল। পঞ্চম অনুচ্ছেদ, মাটির মধ্যেকার রহস্য। আর্নাব নিশ্চিত হল টুলটুল নামে কিছু একটা আছে, যাই বাংলোর ইতিহাসকে ধরে রেখেছে। সে পরদিন সকালে নরেন কাকার কাছ থেকে জেনে নিল টুলটুলের ঘর কোনটা ছিল। এটি ছিল আর্নাবের ঘরের ঠিক উল্টো দিকের কোণে। বাংলোর মালিকানা সংক্রান্ত পুরনো রেকর্ড ঘেঁটে আর্নাব জানতে পারল টুলটুলের মা একজন অত্যন্ত যত্নে রান্না করতেন। তার রান্নার সুনাম ছিল রেল কলোনিতে, কিন্তু মেয়ে হারানোর পর তারা নাকি খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিলেন। টুলটুলের ঘরে আর্নাব প্রবেশ করল। সেখানে পুরনো ভাঙা কাঠের খেলনা আর একটা ফাটা পুতুল ছাড়া আর কিছু নেই। কিন্তু ঘরের ঠিক মাঝখানে মেঝেতে মাটির রংটা কিছুটা অন্যরকম। আর্নাব নরেন কাকাকে দিয়ে কোদাল আনল এবং মেঝেটা খুঁড়তে শুরু করল। নরেন কাকা ভয়ে কাঁপছেন। বাবা, আর না, ওদের শান্তি নষ্ট করবেন না। কিন্তু আর্নাব থামল না। প্রায় 1 ফুট খোঁড়ার পর কোদাল একটা শক্ত জিনিসের সাথে ধাক্কা খেল। আর্নাব মাটি সরিয়ে দেখতে পেল সেখানে একটি কাঠের সন্দুক। সন্দুকটি খুলতেই আর্নাবের শরীর হিম হয়ে গেল। ভেতরে কোনো সোনাদানা ছিল না, ছিল শুধু একটি ছোট্ট মরচে ধরা স্টিলের টিফিন বক্স। টিফিন বক্সের ঢাকনা খুলতেই তীব্রভাবে ভেসে এলো কাঁচা হলুদ আর জিরের গন্ধ। ভেতরে রাখা ছিল টুলটুলের মায়ের হাতে তৈরি শুকনো হলুদ জিরে বাটা মশলা, তার শেষ রান্না, যা হয়তো টুলটুলের নিখোঁজ হওয়ার রাতেই বাটা হয়েছিল। আর ঠিক তার পাশেই পড়েছিল একটি একক পিতলের ঘুঙুর, মাটির রঙে ঢাকা, কিন্তু রনিঝুনি শব্দ যেন এখনও তার মধ্যে লুকিয়ে আছে। আর্নাব ঘুঙুরটি হাতে তুলতেই তার ঘরে থাকা টেবিল ল্যাম্পটি দপ করে নিভে গেল। বাংলোর চারপাশে যেন এক মুহূর্তে নেমে এলো গভীর শোকের অন্ধকার।
সে স্পষ্ট শুনতে পেল দূরে রেললাইনের দিক থেকে একটা শিশুর চাপা কান্নার শব্দ ভেসে আসছে। অধ্যায় ৩ মুক্তি। ষষ্ঠ অনুচ্ছেদ। শেষ রাতের উপলব্ধি। সন্দুকটি বন্ধ করে আর্নাব বাংলোয় ফিরে এলো। সে বুঝে গেল টুলটুল এখানে আটকে আছে। তার শেষ স্মৃতি ছিল তার মায়ের হাতের রান্না আর তার পায়ের ঘুঙুর। সে রোজ রাতে তার মায়ের জন্য মশলা বাটে এবং ঘুঙুর পরে নাচে। হয়তো তার বাবা মা ফিরে এসে তার মশলা বাটা খেয়ে শান্তিতে ঘুমাবে। এটি কোনো হিংস্র আত্মা ছিল না। এটি ছিল একটা শিশুর হারানো ভালোবাসার করুণ প্রকাশ। আর্নাব সে রাতে ঘুঙুরটি নিজের বালিশের নিচে রেখে দিল। সে স্থির করল সে পালাবে না। সে টুলটুলকে মুক্তি দেবে। রাত তখন ৩টে। এবার আর শিলের শব্দ হল না, কেবল তার ঘরের কোণে সেই রুনিঝুনি শব্দ। খুব মৃদু, থেমে থেমে, যেন টুলটুল ল্যাম্প নিভে যাওয়ায় ভয় পাচ্ছে, কিন্তু কাছে আসার সাহস পাচ্ছে না। অর্ণব উঠে বসল। সে টিফিন বক্স থেকে এক চিমটি শুকনো মশলা নিল এবং নিজের ঘরের মেঝের এক কোণে রাখল। তারপর সে স্পষ্ট স্বরে বলল, যদিও সে জানত না তার কথা কেউ শুনছে কিনা, টুলটুল, তোমার মা তোমার জন্য খুব সুন্দর রান্না করত। এই মশলাটা আমি তোমার মায়ের হাতে তৈরি শেষ মশলা। আমি এটা রাখলাম। তোমার মা বাবা ফিরে এসেছেন। এবার তারা তোমার মশলা বাটা খেয়ে শান্তিতে ঘুমিয়েছেন। তুমিও এবার বিশ্রাম নাও মা। শব্দগুলো শেষ হতেই ঘরের তাপমাত্রা তীব্রভাবে কমে গেল। অর্ণবের সারা শরীর জমে গেল। সে অনুভব করল তার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা ভেজা হাওয়া মৃদু ফিসফিস করে গেল, যেন একটি ছোট শিশু সন্তর্পণে তাকে ধন্যবাদ জানাল। রিনিঝিনি শব্দ থেমে গেল। থেমে গেল মশলা বাটার শব্দও। সেই রাতে বিজয়নগরের সেই অভিশপ্তগ্রস্ত রেলওয়ে বাংলোয় অর্ণব প্রথম শান্তির ঘুম ঘুমাল। সপ্তম অনুচ্ছেদ। চিরন্তন নীরবতা। পরদিন সকালে নরেন কাকা বিস্মিত হলেন। বাবা, কি হল? আজ রাতে কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। অর্ণব তার হাতে থাকা একটি পিতলের ঘুঙুর নরেন কাকাকে দেখাল। শান্তি ফিরে এসেছে কাকা, টুলটুল এবার বাড়ি ফিরে গেছে। অর্ণব সেই দিনই তার ট্রান্সফারের জন্য আবেদন করল। সে ঘুঙুরটি আর নিল না। সে টুলটুলের ঘরে সেই সিন্দুকটিতেই ঘুঙুর এবং টিফিন বক্সটি পুনরায় সযত্নে রেখে দিল এবং জায়গাটি কংক্রিট দিয়ে ঢেকে দিতে বলল। বিজয়নগরের রেলওয়ে বাংলো ছেড়ে যাওয়ার দিন অর্ণবের আর ভয় লাগছিল না। সে জানে এই বাংলোটি আর অভিশপ্তগ্রস্ত নয়। এটি কেবল এক মা বাবার ভালোবাসা আর এক হারানো শিশু স্মৃতি বহন করছে। অর্ণব চলে গেল, কিন্তু সেই পুরনো বাংলোর ইতিহাস বদলে গেল। এখন কোনো নতুন ইঞ্জিনিয়ার সেখানে পোস্টিং পেলে সে শুধু নিস্তব্ধতা পায়। রাতের বেলা কেবল মাঝে মাঝে দূর রেললাইনের হুসিলের শব্দ শোনা যায়, আর শান্ত পরিবেশে যেন এক গভীর করুণ ঘুম নেমে আসে। সেই ঘুমের মাঝে কোনো ঘুমুরের রিনিঝিনি আর শিলের ঘ্যাচ ঘ্যাচ শব্দ শোনা যায় না। তবে অর্ণব আজও রাতে ঘুমোতে যাওয়ার আগে মাঝে মাঝে কাঁচা হলুদ আর জিরার সেই তীব্র গন্ধটা পায়। সে জানে এই গন্ধটা এখন কেবল স্মৃতি, অভিশাপ নয়। স্মৃতি যা বলে দেয় এই জগৎ রহস্যময়, আর ভালোবাসা তা যে রূপে বা আকারেই আসুক তা চিরন্তন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো, আর এখনও সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি করো, নাহলে পরের ভিডিওটা মিস করে ফেলবে কিন্তু।